একবার ভাবুন, আধুনিক যুগের একেবারে শুরুতেই মানুষ রোবট বানাতে নেমে পড়ে। আর প্রথম দিকে সেই মেশিনগুলো কেবল প্রোগ্রাম মেনে আমাদের কথা অনুযায়ী কাজ করলেও সময়ের সঙ্গে সঙ্গে নতুন একটা প্রশ্ন উঠে আসে। রোবট যদি মানুষের মতো ভাবতে ও বুঝতে পারে, এমনকি বুদ্ধিতেও মানুষকে ছাপিয়ে যায়, তাহলে কেমন হয়? এই স্বপ্ন থেকেই জন্ম নেয় এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার কথা ধীরে ধীরে সারা দুনিয়া জুড়ে আলোচনার কেন্দ্র হয়ে ওঠে। আমি বলছি ভবিষ্যৎ পৃথিবীর কথা। এটা একটা সিনেমা যেখানে আমেরিকা মানব মস্তিষ্ক নিয়ে গভীর গবেষণা শুরু করে, আর এক সময় সেই গবেষণার ফল হিসেবে এমন এআই রোবট তৈরি হয় যারা শুধু তথ্য প্রক্রিয়া করে না, যে কোনো ভাষায় সাবলীলভাবে কথাও বলতে পারে। যেমনটা আমরা বাস্তব জীবনেও দেখতে পাচ্ছি চ্যাটজিপিটি, গ্রক অথবা অন্যান্য সকল এআই এর ক্ষেত্রে। দক্ষতা বাড়তে বাড়তে তারা হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে সিকিউরিটি স্পেস মিশন থেকে শুরু করে যুদ্ধক্ষেত্র সবখানেই মানুষের সহকারী হয়ে জায়গা করে নেয়। তারপর আসে আরেক ধাপ, মানুষ নিজের শরীর আর আচরণ স্ক্যান করিয়ে হুবহু নিজের মতো দেখতে, চলতে আর কথা বলতে পারে এমন এক এআই ডুপ্লিকেট বানাতে শুরু করে। চেহারা, স্বভাব, কণ্ঠ সব মিলিয়ে এআই আসল মানুষেরই প্রতিচ্ছবি হয়ে ওঠে, যেন দ্বিতীয় এক আমি পাশে হেঁটে চলে। দিন বদলায় আর এআই রোবট মোবাইল ফোন বা বিদ্যুতের মতোই দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। রেস্টুরেন্টে শেফ, ওয়েটার থেকে রাস্তার ড্রাইভার, ঘরে ঘরের কাজ নিয়ে নিচ্ছে এআই রোবট। এআই নিঃশব্দে সেই কাজ তুলে নিয়েছে কাঁধে। কিন্তু একদিন সব উল্টে যায়। লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক পারমাণবিক বিস্ফোরণে চোখের পলকে বিশাল শহরটা শ্মশানে পরিণত হয়। 10 বছর পেরিয়ে গেলেও সেই দিনের আগুন আর ধোঁয়া ভুলে থাকা যায় না, কারণ ওই একদিনেই 10 লাখেরও বেশি মানুষ পুড়ে মারা যায়। আমেরিকার সরকার ঘোষণা দেয় এটা শত্রু দেশ বা সন্ত্রাসীর কাজ নয়, নিরাপত্তার জন্য বানানো প্রযুক্তি, অর্থাৎ এআই নাকি মানুষের ওপর আঘাত হেনেছে। ঘোষণার পর পশ্চিমা দুনিয়া এআইকে শুধু ব্যান করে না, বরং খুঁজে খুঁজে সেই এআই রোবটগুলোকে মুছে দিতে শুরু করে। এই ভুল যেন আর কখনো না ঘটে, কারণ সেই সময় পর্যন্ত এআই রোবটগুলো বা এআই প্রযুক্তি মানুষের বুদ্ধিমত্তার চেয়েও ঐশ্বরিক লেভেলে পৌঁছে গিয়েছে। বিপরীতে রিপাবলিক অফ নিউ এশিয়ার একটা জোট এআইকে হুমকি ভাবে না, বরং তারা এআইকে আশীর্বাদ মনে করে। তারা নতুন এআই বানায় এবং তাদেরকে মানুষের সম্মান মর্যাদা দিতে শুরু করে। আমেরিকা তখন সোজা কথা বলে, পৃথিবীতে একটা এআইও বেঁচে থাকলে তারা থামবে না। এআই যেখানেই লুকিয়ে থাকুক খুঁজে বের করে শেষ করে দেবে। অর্থাৎ সেই সময়টার মধ্যে পৃথিবীর মানব জাতির সাথে এআই এর কিছু ক্ষেত্রে বন্ধুত্ব তৈরি হয়েছে, আর কিছু জাতির ক্ষেত্রে শত্রুতা তৈরি হয়েছে। আর শত্রুতার ক্ষেত্রে আমেরিকা ছিল সবার উপরে। এই লক্ষ্যেই পশ্চিমা দেশগুলো মিলে কক্ষপথে তোলে এক বিশাল হাইটেক স্পেস স্টেশন নোম্যাড, যার স্ক্যানার মহাকাশ থেকে পৃথিবীতে লুকানো এআই শনাক্ত করতে পারে। সিগন্যাল মিললেই নোম্যাড টার্গেট লক করে মিসাইল ছোড়ে, আর যেখানে এআই থাকে সেই দল মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায়। এভাবেই বছর যেতে থাকে, নোম্যাড খুঁজে যায়, আঘাত হানে, আর একের পর এক এআই নেটওয়ার্ক মুছে ফেলে। হ্যাঁ, এমনটাই চলতে থাকে আমাদের এই ভবিষ্যৎ পৃথিবীতে। আর এতক্ষণ যা কিছু বললাম তার সবকিছুই হলো 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটা সায়েন্স ফিকশন সিনেমার গল্প কথা। তবে সিনেমার গল্প হলেও এই ঘটনা আমাদেরকে একদম গভীর থেকে সাবধান করে যায়। তাই সেই গল্পটাই আজকে বলতে চলেছি, যেখানে আপনি দেখতে পাবেন ভবিষ্যতের দুনিয়ায় প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ হবে নাকি অভিশাপ। তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। সময়টা তখন এসে দাঁড়িয়েছে 2065 সালে, আর বাঁচার তাগিদে এআইরা প্রায় সবাই আন্ডারগ্রাউন্ডে সরে যায়। তারা লুকিয়ে লুকিয়ে থাকে সেই নোম্যাডের কারণে। সেই রাতেই নোম্যাড নিউ এশিয়ার কোনেং দ্বীপের ওপর দিয়ে যেতে যেতে এক অস্বাভাবিক সিগন্যাল ধরে। রিপোর্ট পাঠায় সরাসরি ইউএস মিলিটারির কাছে। খবর পাওয়ার কিছুক্ষণ পরে সমুদ্র চিরে অস্ত্রধারী আমেরিকান সৈন্যদল দ্বীপে নেমে পড়ে, আর নতুন এক অধ্যায় শুরু হয়। সেখানেই সেই দ্বীপের এক ছোট্ট ঘরে এক দম্পতি তখনও খুবই নিশ্চিন্তেই সময় পার করছিল। লোকটার নাম যশ, আর তার গর্ভবতী স্ত্রীর নাম মায়া। ঠিক তখনই দরজায় হুড়মুড় করে শব্দ উঠল, যেন বাইরে কেউ ভাঙচুর শুরু করেছে। যশ নিচে নেমে দেখে কয়েকজন এআই রোবট টেনে হিচড়ে এক আমেরিকান সৈন্যকে ধরে এনে এখানে ফেলেছে। এরা যশেরই সহযোদ্ধা, এই এআই রোবটগুলো যশেরই। আর তাদের মধ্যে হারুন কাঁপতে কাঁপতে বলে, আমেরিকানরা লোকেশন পেয়ে গেছে, যে কোনো মুহূর্তে ঢুকে পড়বে, এখনই সরে যেতে হবে। যশ জানালায় তাকাতেই দেখে মহাকাশে স্পেস স্টেশন নোম্যাড মাথার ওপর চক্কর দিচ্ছে, আর তার নাক সোজা এই দিকেই নামছে। কাপা গলায় যশ পুরো ঘরের এআই সিস্টেমকে সতর্ক করে ওঠে, ওরা আসছে, দ্রুত সবাই বেরিয়ে যাও। আর রোবটরা দৌড়ে সরে যায়। ওরা যেতেই যশ আহত সৈন্যটার দিকে ঝুঁকে পড়ে। ছেলেটার নাম
ড্রু, আর ঠান্ডা স্বরে ফিস করে, ড্রু তুমি এখানে কেন? আমার গোপনটা ফাঁস করতে এসেছো নাকি? এখানে টুইস্টটা খুলে যায়। আসল কথা হলো যশ নিজেও একজন আমেরিকান আর্মির আন্ডার কভার সার্জেন্ট। তাকে পাঠানো হয়েছিল প্ল্যানার নামের এক রহস্যময় নেতাকে খুঁজে বের করতে, যে নাকি গোপনে এআই সেনা দাঁড় করাচ্ছে। প্ল্যানার খুবই চতুর একজন পার্সোনালিটি, যে কখনো কারো সামনে আসে না। তাই ভেতরে ঢোকার একমাত্র রাস্তা ছিল মায়া, যে নাকি তার বর্তমান স্ত্রী। আর যশ তাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছে, কারণ মায়া হলো সেই প্ল্যানারের মেয়ে। যশ প্রথমে মিশন হিসেবেই মায়ার আস্থা জিতেছিল, বিয়েও করেছিল, এআইদের দলে সেও ঢুকে পড়েছিল। কিন্তু সময় যেতে যেতে সে সত্যিই মায়াকে ভালোবেসে ফেলে। তবে প্ল্যানারের কোনো সন্ধান পাওয়া যায়নি এখনো। এদিকে বাইরে ইতোমধ্যে বন্দুক গর্জে উঠেছে। ইউএস মিলিটারি এআইদের ওপর হামলা শুরু করেছে, আর দুই পক্ষের ভয়ানক ফায়ার ফাইটে চারদিক তছনছ। হুলস্থুলের মাঝেই যশ ড্রুর রেডিও তুলে কমান্ডে বলে, আমি আন্ডার কভার সার্জেন্ট যশ, ফায়ার বন্ধ করো, প্ল্যানার এখানে নেই। কথাটা বলেই যশ ঘুরে দেখে মায়া দরজায় দাঁড়িয়ে সব শুনে ফেলেছে। তার চোখে রাগ আর অবিশ্বাস জ্বলছে, কারণ এই সব কিছু তাহলে যশের একটা অভিনয়। কাপা হাতে বন্দুক তোলে মায়া, তুমি প্রতারক। যশ নরম সরে বোঝায়, আমার উপর ভরসা রাখো, ওরা তোমাকে ছুতেও পারবে না। তাদের লক্ষ্য শুধু প্ল্যানার। আমার সঙ্গে চলো, আমি তোমাকে বাঁচাবো। ভালোবাসা আর আঘাত দুটোর টানাপোড়েনে মায়া গুলি চালাতে পারে না। সে ঘুরে গিয়ে অন্যদিকে ছুটে যায়, এআই সঙ্গীদের নিয়ে বোটে ওঠে আর সমুদ্র পাড়ি দিতে থাকে। কিন্তু মাথার ওপর তখন চোখে না পড়া শিকারী নোম্যাড ঘুরে ঘুরে তাদের খুঁজছে। স্ক্যানার মায়াদের নৌকা লক করেই ফেলে। ভয়ে যশের চোখ বড় হয়ে ওঠে, আর ঠিক পরের মুহূর্তেই নোম্যাড সমুদ্রে মিসাইল ছুড়ে দেয়। বিস্ফোরণের ঢেউ ছিঁড়ে সমুদ্র তটে মৃত্যুর ঝড় উঠে আসে। 5 বছর কেটে যায় তারপর। সেদিন যশ বেঁচে গিয়েছিল, কিন্তু মায়া আর তাদের অনাগত সন্তানকে হারানোর অপরাধ বোধ তাকে দিনরাত পুড়িয়ে খায়। আর সে মিলিটারিও ছেড়ে দিয়েছে, কারণ এই মিলিটারিদের কারণে সে মায়ার সাথে সেই অভিনয় করেছিল। অবশ্য সেটা অভিনয় হলেও পরবর্তীতে সেটা সত্যিকারের ভালোবাসায় রূপ নিয়েছিল, যেটা মায়া পরবর্তীতে বুঝতে পারেনি। এখন সে লস অ্যাঞ্জেলেসের সেই নিউক্লিয়ার ধ্বংসস্তূপেই লুকিয়ে থাকা এআইদের খুঁজে খুঁজে ধ্বংস করার কাজে নামে। কারণ এখানে যে বিস্ফোরণটা হয়েছিল, ঠিক এই বিস্ফোরণে সেই সময়টাতে যশ তার পরিবারকেও হারিয়েছিল। আর তার পরিবারকে হারানোর পরেই সে মিলিটারি অফিসারদের এই কাতারে যুক্ত হয়েছিল। সেদিনের ঘটনায় তার এক হাত আর এক পা কাটা পড়েছে। তবে পরে মিলিটারি তাকে রোবোটিক হাত পা জুড়ে দেয়। এই সাহায্যের জন্য সে তাদের প্রতি কৃতজ্ঞ থাকে। কিন্তু মায়াকে হারানোর পর মিলিটারির প্রতি তার ক্ষোভও জন্মায়, যেটা অনেক বেশি। অতীত যখনই থিত হতে যায়, একদিন দরজায় হাজির হয় নতুন দুজন অফিসার, জেনারেল অ্যান্ড্রুজ আর কর্নেল হাওয়েল। জেনারেল সরাসরি খবর দেয়, আমরা প্ল্যানারের সিক্রেট লেভেল লোকেশন পেয়েছি। জায়গাটা সেই নিউ এশিয়ার দ্বীপ, যেখানে তোমাকে আন্ডার কভার পাঠানো হয়েছিল। সেই প্ল্যানারের নতুন আবিষ্কার আলফা ও, এটা দিয়ে নাকি নোমাড উড়িয়ে দেওয়ার তারা পরিকল্পনা করছে। আর নামটা মনে রাখবেন, নোমাড কিন্তু সেটা যেটা আকাশে ঘুরে ঘুরে সেই এআইদেরকে ধ্বংস করে বেড়াচ্ছে। সেই স্পেসশিপ বিশাল বড়, সেটার কথা বলছি আমি। আর সেই প্ল্যানার নাকি ওই স্পেসশিপটাকে ধ্বংস করার জন্যই নতুন কোনো প্রযুক্তি তৈরি করেছে। আর এখানে তাই সেই দুইজন অফিসার এসেছে তার কাছে সোজা অনুরোধ জানায়, তুমি আমাদের টিমকে গাইড করো, আমরা প্ল্যানার আর তার অস্ত্র দুটোই শেষ করব। যশ মাথা নাড়ে, না আমি আর কোনো মিশনে যাচ্ছি না। তখন কর্নেল হাওয়েল শান্ত গলায় একটা তুলনা টানেন, নিয়ান্ডারথালরা ছিল আমাদের মতোই এক প্রজাতি, ওষুধ চিন্ত, শিল্পকলা শিখেছিল, কিন্তু আরো চতুর আর নির্মম এক প্রজাতির মুখোমুখি হয়ে তারা মুছে যায়। সেই প্রজাতিটা আমরা মানব জাতি। হাওয়েলের চোখ স্থির, এবার নিয়ান্ডারথালের জায়গায় আমরা, আর আমাদের জায়গায় আরো চতুর এআই। আসলে এখানে নিয়ান্ডারথালের বিষয় নিয়ে কি বোঝাতে চাইছে আমি জানি না, কিন্তু ভবিষ্যৎ ওই পৃথিবীতে হয়তো বা এমন কোনো মানব জাতিকে তারা ধ্বংস করে দিয়েছিল যারা তাদের থেকে নিম্ন স্তরের ছিল। আমরা যাদেরকে আদিবাসী বলি, সম্ভবত এমন কিছু হবে। তো এখানে সে জানায়, যদি তারা নোমাডকে ভেঙে দেয় আমরা দুর্বল হয়ে পড়ব, তারপর মানব প্রজাতিকে বিলুপ্ত হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। কঠিন যুক্তি শোনার পরেও যশ বুক শক্ত করে বলে, আমি রাজি নই। আর ঘরের ভেতর আবার নীরবতা নেমে আসে। যশ তবুও রাজি হয় না। মায়াকে হারানোর শোক আর অবিশ্বাস তার ভেতরেই চলে। এই সময় হাওয়েল একটা ভিডিও চালায়। পর্দায় কয়েকজন এআই এর সঙ্গে মায়াকে দেখা যাচ্ছে। এটা দেখা মাত্র যশের বুকটা কেঁপে ওঠে। হাওয়েল বলে, ফুটেজটা নাকি 2 দিন আগের, তোমার স্ত্রী বেঁচে আছে, তুমি আমাদের পাশে দাঁড়ালে আমরা প্ল্যানার, সব এআই আর তাদের আলফা ও সব শেষ করব, আমি ওয়াদা করছি। ভিডিওর শব্দ তখনই ঝাপসা হয়ে যায়, কথাটা মাঝপথে থেমে যায়। দ্বিধা কাটাতে হাওয়েল এবার স্পষ্ট করে, প্ল্যানার ও আলফা ওকে আমরা ধ্বংস করব, কিন্তু মায়ার কিছু হতে দেব না। তুমি যদি তোমার মায়াকে ফিরে পেতে চাও তাহলে আমাদের সাহায্য করতেই হবে। আর বিষয়টা ক্লিয়ার করে রাখি, প্ল্যানার যে
যেই প্রযুক্তিটা তৈরি করেছে সেটার নাম হলো আলফা ও, আর এই আলফা ও দিয়েই নোম্যাডকে ধ্বংস করা সম্ভব। তাই এখন তাদের প্ল্যানিং হলো এই আলফা ওটাকে খুঁজে বের করে তার তৈরি হওয়ার আগেই তাকে ধ্বংস করা, যেন প্ল্যানার তাদের নোম্যাডকে ক্ষতি করতে না পারে। আর অবশেষে যখন তার স্ত্রীর কথা সে শুনলো, এই আশ্বাস যশের বুক ছুঁয়ে যায়। সে মিশনে রাজি হয়। হাওয়েল, যশ আর একটি টিম নিউ এশিয়ার পথে রওনা দেয়। ওরা একটা গ্রামে নামে আর ভয় ধমকি দিয়ে ল্যাবের খোঁজ টানে, কিন্তু এআই নিষ্ঠ গ্রামবাসী নিজের জান দিয়ে দেবে, কিন্তু এআইদের ক্ষতি করতে দেবে না, তারা মুখ খুলবে না। আর এখানেই মূলত মুভির শুরুতে যেমনটা বলেছিলাম, আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো এআইকে নিজেদের শত্রু মনে করলেও এশিয়ার এই কিছু দেশগুলো এআইকে তাদের বন্ধু মনে করে, এআইকে তারা মানুষের সম্মান দেয়। তাই এখানকার গ্রামবাসীও তাদের কোনো ক্ষতি করতে দেবে না। গ্রামের মাঝখানে ছোট্ট একটা মূর্তি যশের চোখে পড়ে। সেই মূর্তিটা ঘোরায় মাটির নিচে লুকানো, তখন দরজা একটা খুলে যায়। যশ ইউএস আর্মিকে নিয়ে ভেতরে নামে। ল্যাবের সায়েন্টিস্টরা তখন এআই টেক নিয়ে ডুবেছিল। সৈন্যরা একে একে সবাইকে নামায়। ঠিক তখন বাইরের লোকাল এআই পুলিশ হাজির হয়। সেই এলাকার পুলিশের দায়িত্বটাও এআই নিয়ে ফেলেছে। নিউ এশিয়ার আইন শৃঙ্খলা সামলায় তারাই, আর আমেরিকানরা তাদের শত্রু। বাইরে থাকা সৈন্যরা একটা বড় ধাক্কা খায়, ভেতরের টিমকে ব্যাকআপ দিতে চায়। ক্যাপ্টেন রেডিওতে অর্ডার দেয়, যশ অস্ত্রটা খুঁজে ধ্বংস করো, আমরা বাইরে সামলাই। যশ খুঁজতে খুঁজতে এক বিশাল চেম্বারে পৌঁছায়। শোনা যায় আলফা ও এখানে রাখা, কিন্তু সামনে কোনো অস্ত্র নেই। দূরে একটা চেয়ার, সেখানে এক এআই বাচ্চা কার্টুন দেখছে। যশ বন্দুক তোলে, ধীরে ধীরে এগিয়ে দেখে সে এক বাচ্চা। তার মাথায় প্রশ্ন ঝলকে ওঠে, এই বাচ্চাই কি আলফা ও? কিন্তু এটা কিভাবে সম্ভব? এই বাচ্চা কোনো অস্ত্র হবে কিভাবে? ঠিক তখন পেছন থেকে এক সায়েন্টিস্ট গুলি ছোড়ে। বুলেট প্রুফ ভেস্ট যশকে বাঁচায়, তবু শরীর অবশ হয়ে যায় তার। সায়েন্টিস্ট ওপরে একটা দরজা খুলে বাচ্চাকে বলে, তাড়াতাড়ি বেরো, প্ল্যানারকে খুঁজে বের করো। বাচ্চা দৌড়ে বেরিয়ে যায়। দরজা পেরিয়ে ধান খেত আসে। ওদিকে আমেরিকানরা সায়েন্টিস্টদের তাড়া করে মারে। কিছু পর যশও একই পথ ধরে বাইরে আসে। তার মাথায় এখন শুধু মায়া। সে বাচ্চাটাকে ছেড়ে লোকজনদের ভিড়ে মায়ার খোঁজ করে, তার স্ত্রীর খোঁজ করে। এদিকে এআই পুলিশ চাপ বাড়াতে শুরু করে। ঠিক তখন আকাশে নোম্যাড ল্যাবের দিকে মিসাইল ছুড়ে। বাজিমাত, বিস্ফোরণ, আগুন, ধোঁয়ায়, ঘূর্ণিতে সব উল্টে যায়। যশ দূরে থাকলেও শকওয়েভ তাকে তুলে ছুঁড়ে ফেলে। চোখে অন্ধকার নেমে আসে আর সে অচেতন হয়ে পড়ে যায়। তারপর ভোরের আলোয় যশ জলাধারের ধারে রাখা একটা বোটে তার চেতনা ফিরে পায়, আর ঠিক সামনে দাঁড়িয়ে থাকে সেই এআই বাচ্চা মেয়ে। যশ তার ভয় আর রাগ নিয়ে তাকে বন্দুকে তাক করে, কিন্তু পরক্ষণেই নামিয়ে দেয়, কারণ সে বুঝে বাচ্চার ভেতরে কোনো হুমকি নেই, এ কোনো অস্ত্র হতেই পারে না। এত ছোট্ট একটা সুন্দর বাচ্চা, সে কিভাবে এত বড় একটা অস্ত্র হবে? তারপর সে পাথর ছুঁড়ে তাকে তাড়াতে চায়, তবুও বাচ্চাটা নির্বিকার মুখে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এবং নরম চোখে তার দিকে তাকিয়ে একটুও নড়ে না। তাই যশ সেখান থেকে চলে যায়। সামনে কোনো আহত সোলজার পড়ে আছে, আর সে হলো সোলজার শিপলি। যশ রেডিও তোলে এবং টিমে কল দেয়। ঠিক তখনই শিপলি কোকিয়ে ওঠে। বোঝা যায় সে এখনো বেঁচে আছে। চারপাশে এআই পুলিশ ছড়িয়ে পড়েছে। তাই যশ শিপলিকে টেনে কাছের এক ফাঁকা ঘরে আনে। ভেতরে ঢুকে যশ দেখে সেই এআই বাচ্চা টিভি চালিয়ে আরামে বসে কার্টুন দেখছে। যশ বিরক্ত হয়ে টিভি বন্ধ করে দেয়, কিন্তু বাচ্চাটা দুই হাত জোর করে তার চোখ বুজে কিছু একটা করে, আর টিভিটা নিজে থেকেই আবার চালু হয়ে যায়। যশ এবার থমকে যায়। সে বুঝতে পারে এটা স্রেফ রিমোট কন্ট্রোল না, বাচ্চাটার সমস্ত প্রযুক্তি নিয়ন্ত্রণ করার এক অদ্ভুত ক্ষমতা আছে। ঠিক তখনই শিপলির রেডিওতে হাওয়েল কল করে এবং বলে সে পাশের এক খুঁটির আড়ালে লুকিয়ে আছে। হাওয়েল জিজ্ঞাসা করে, প্ল্যানারের অস্ত্র ধ্বংস করেছো তোমরা? যশ জানায়, কোনো অস্ত্র নেই, শুধু একটা এআই বাচ্চা আছে। হাওয়েল সোজা বলে, ওইটাই অস্ত্র, ওকে এখনই শেষ করো। কথা শেষ হতেই বাইরের এআই পুলিশ হাওয়েলকে দেখে ফেলে এবং তাকে গ্রেফতার করে ভ্যানে তোলে। সঙ্গে বন্দী থাকে তারই সোলজার ম্যাকব্রাইড। হাওয়েলের আদেশ মাথায় রেখে যশ বন্দুক তোলে এবং বাচ্চাটার দিকে হাঁটে, কিন্তু বাচ্চাটা তখন ড্রয়িং আঁকে এবং কাগজে যে চিহ্ন তোলে তা হুবহু তার স্ত্রীর পিঠে আঁকানো একটা ট্যাটুর মতো। আজ থেকে 5 বছর আগেও সে তার স্ত্রীর পিঠে এই ট্যাটু দেখেছিল, যেটা এই ছেলেটার হাতে আঁকা। যশ জিজ্ঞাসা করে, এটা কোথায়? এটা তুমি কোথায় দেখেছো? বাচ্চাটা চুপ থাকে। যশ ফোনে মায়ার ছবি দেখায় এবং বলে, এই মানুষটাকে চেনো? কোথাও দেখেছো তুমি? ছবি দেখেই বাচ্চাটা উচ্ছ্বাসে বলে ওঠে, ডি অ্যান্ড ডাং। তাই যশ বুঝে বাচ্চা মায়াকে চেনে। অবশ্য বাচ্চার ভাষা সে বুঝতে পারে না, কিন্তু এটা বুঝতে পেরেছে মায়া কোথায় আছে বাচ্চাটা সেটা জানে। সে ট্রিগার টানে না এবং সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত বদলায়, বাচ্চাটাকে সে আর ক্ষতি করবে না। ঠিক তখন ঘরের মালিক এক এআই কৃষক ভেতরে ঢোকে। সে কোনো মানুষ নয়, সেও একটা রোবট, এবং বন্দুক তাক করে তাদের দিকে। সে মনে করেছে তারা দুজন হয়তোবা চোর। তাই যশ আগে গুলি ছোড়ে এবং কৃষকটা মাটিতে লুটিয়ে পড়ে। গুলির শব্দে এআই পুলিশ টের পেয়ে যায় এবং দল বেঁধে এই দিকেই ধেয়ে আসে। তাই
যশ কৃষকের পকেট থেকে চাবি নেয় এবং তার গাড়িতে করে শিপলি ও বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। ওদিকে পুলিশের ভ্যানে থাকা হাওয়েল আর ম্যাকব্রাইড হঠাৎ হানা দেয় এবং তাদের উপর আক্রমণ করে এবং গাড়ি দখল করে নেয়। তারপর তারা যশের খোঁজে তাড়া করে নামে। পালাতে পালাতে যশের গাড়ি মাঝ রাস্তায় এক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু সৌভাগ্য তারা এআই পুলিশদের নজর এড়িয়ে গিয়েছে। যশ একটু নিঃশ্বাস ফেলে বাচ্চাটাকে বলে, ডিএনডাং কোথায়? এই বিষয় দিয়ে তুমি কি বোঝাতে চাইছো? আমাকে মায়ের কাছে নিয়ে চলো। কিন্তু বাচ্চাটা চুপ থাকে, তাই যশ ভাবে হয়তো বাচ্চাটা ইংরেজি বোঝে না। ঠিক তখন রক্তাক্ত শিপলি বন্দুক হাতে নেয় এবং যশের দিকে তাকিয়ে বলে, তোমার স্ত্রীকে ভুলে যাও, আমাকে আর্মি ক্যাম্পে নিয়ে চলো আগে, না হলে তুমি শেষ এখানে। যশ শান্ত গলায় বোঝায়, আর্মি ক্যাম্প মাইলের পর মাইল দূরে এখান থেকে, এখন যাওয়াটা অসম্ভব। কিন্তু কথা শেষ হওয়ার আগেই শিপলি আরো অসুস্থ হয়ে পড়ে এবং সে ওখানেই মারা যায়। যশ শিপলিকে সেখানেই রেখে দেয় এবং এআই বাচ্চাটাকে নিয়ে লিফট ধরে শহরের দিকে রওনা দেয়। বাচ্চার কোনো নাম নেই, তাই যশ তাকে একটা নাম দেয়, তার নাম এলফি। আর মাথায় একটা টুপি পরিয়ে দেয় যাতে দূর থেকে কোনো মানুষ অথবা কোনো রোবট একে এআই রোবট মনে না করে, তাকে যেন সবাই মানুষ ভাবে। ওরা সরে যেতেই হাওয়েল শিপলির সিগন্যাল ট্রেস করে গাড়িটা খুঁজে পায়। দরজা খুলতেই শিপলির নিথর দেহ দেখা যায়। হাওয়েলের ইশারায় ম্যাকব্রাইড শিপলিকে টেনে নামায় এবং পাশে পড়ে থাকা অচল এআই পুলিশটাকেও শুইয়ে দেয়। তারপর হাওয়েল একটা অদ্ভুত ডিভাইস তার কানের পাশে ধরে। এটা মেমোরি ট্রান্সফার ডিভাইস, যা দিয়ে একটা মৃত মানুষের মেমোরিও কপি করা সম্ভব এবং সেটাকে একটা এআই রোবটের মধ্যে ট্রান্সফার করা সম্ভব। কিন্তু সেখানে প্রবল চেষ্টার পরেও অনেক সময় কেটে যাওয়ায় খুব সামান্য স্মৃতি রিকভার করা যায়, কারণ তার মৃত্যুর ভালোই একটা সময় হয়ে গিয়েছে। তাই হাওয়েল ফ্ল্যাশ ড্রাইভে সেই অংশ কপি করে তার সাথে থাকা এআই পুলিশটার ভেতরে আপলোড করে দেয়। এক ঝটকায় শিপলির কণ্ঠ ওই এআই এর গলা দিয়ে বেরিয়ে আসে এবং ঘরটা থমকে যায়। হাওয়েল সোজা প্রশ্ন ছড়ে, যশ কোথায়? আলফা ওকে নষ্ট করা হয়েছে কি? শিপলির কণ্ঠ কাঁপতে কাঁপতে বলে, না, বাচ্চাটা বেঁচে আছে। যশ তাকে নিয়ে তার স্ত্রীকে খুঁজতে গিয়েছে এবং কয়েক সেকেন্ড পর তার শব্দ মিলিয়ে যায়, তাই এতটুকুই তার থেকে রিকভার করা সম্ভব ছিল। এই শুনে হাওয়েলের চোখ শক্ত হয়ে ওঠে, কারণ তার কাছে এখন যশ এক বিশ্বাসঘাতক। তাই সে ম্যাকব্রাইডকে নিয়ে শিকার শুরু করে এবং টার্গেট করে যশ আর এলফিকে। ওদিকে যশ আর এলফি শহরে ঢোকে এবং দেখে চৌরাস্তার মোড়, গলি আর আড়াল সবখানে হান্ট নোটিশ ঝুলে আছে। এআইরা সেই এলফিকে ফিরিয়ে নিতে চায়। পুলিশ চিরুনি তল্লাশি চালায়, আর এখানকার পুলিশও কিন্তু এআই, এই বিষয়টা মনে রাখতে হবে। আর বাইরে এক মুহূর্ত থাকা মানেই বড় ঝুঁকি তৈরি হওয়া। তারপরেও যশ শহরে আসে, কারণ তার লক্ষ্য ড্রুর কাছে আশ্রয় নেওয়া। ড্রু সেই লোক যাকে আন্ডার কভার মিশনের সময় সে মৃত্যুর মুখ থেকে টেনে বাঁচিয়েছিল, আর এখন ড্রু এআই বানানোর ফ্যাক্টরিতেই কাজ করে। ফ্যাক্টরির গেটে ড্রু যশকে দেখে থমকে দাঁড়ায়, তারপর হাসতে হাসতে এগিয়ে আসে এবং জড়িয়ে ধরে বলে, অনেক বছর পর দেখা হয়েছে বন্ধু, এবার কোনো ঝামেলায় পড়েছো নাকি আবার? ড্রু এলফিকে দেখে একদম চুপ হয়ে যায়, কারণ সে তার জীবনে কখনো এআই বাচ্চা দেখেনি এবং সে সঙ্গে সঙ্গে দুজনকে বাড়িতে নিয়ে যায়। সেখানে সে তার এআই গার্লফ্রেন্ড মিয়ের সাথে থাকে। ড্রু জিজ্ঞাসা করে, বাচ্চার সঙ্গে তুমি আসলে কি করছো? যশ শ্বাস নিয়ে বলে, এটা শুধু বাচ্চা না, এর নাম এলফি, আর তার অদ্ভুত ক্ষমতা আছে সমস্ত প্রযুক্তি নিয়ন্ত্রণ করার। সে প্ল্যানারের ঠিকানা জানে এবং আমার মনে হয় মায়াও ওখানেই আছে, তাই এলফি আমার শেষ ভরসা। ড্রু সাবধানে পরীক্ষা শুরু করে এবং এলফির চোখ স্থির থাকে। তারপর কয়েক মিনিট দেখেই ড্রুর মুখের রংটা একদম বদলে যায়। ড্রু যশকে আলাদা ডেকে ফিসফিসিয়ে বলে, ভাই এটা কি অলৌকিক এআই! এলফি শুধু আশেপাশের মেশিন না, যে কোনো মেশিন যত দূরেই থাকুক নিয়ন্ত্রণ করতে পারবে এবং তার ক্ষমতার কোনো স্পষ্ট সীমা দেখা যাচ্ছে না। আর সব থেকে চমক, সে মানুষের মতোই বড় হবে, তার বয়স বাড়লে সে বড় হবে, তার শক্তিও বাড়বে এবং আরো দূরের জিনিস নিয়ন্ত্রণ করতে পারবে আরো নিয়ন্ত্রণাধীন ভাবে। এই কথা শুনে যশ একদম চুপ হয়ে যায়, কারণ সে বুঝে ফেলেছে এলফি একদিকে ভবিষ্যতের সব থেকে বড় আশা হয়ে উঠতে পারে, আর নয়তোবা সব থেকে বড় হুমকি হয়ে উঠতে পারে। সবকিছু তার শিক্ষার ওপর ডিপেন্ড করে। ড্রু মিকে বলে এলফিকে অন্য ঘরে নিতে, আর ওই সময়টাতে মি এলফির মতো বাচ্চার সাথে খেলা করার জন্য আইসক্রিম অর্ডার করে এবং আলতো কণ্ঠে এলফিকে জিজ্ঞাসা করে, যশ তোমার কি হয় বলো তো? এলফি হাঁটা থামিয়ে বলে, আমার সঙ্গীরা আসছে, তারা আমাকে নিতে চায়। তাই ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা নীরবতা নেমে আসে। ঠিক তখন ডোরবেল বাজে আর মি স্ক্যান করে দেখে দরজায় আসলে অন্য কেউ নয়, ডেলিভারি বয় এসেছে। মি নিশ্চিন্তভাবে প্যাকেট হাতে নেয় এবং প্যাকেট খোলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা বোমা সক্রিয় হয়ে স্পার্ক ছুটে যায়। পরের মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং মির দেহ টুকরো টুকরো হয়ে মেঝে জুড়ে ছড়িয়ে পড়ে। তাই ঘরের ভেতরে এক আতঙ্ক তৈরি হয়। ধোঁয়া ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। দরজা ভেঙে এআই পুলিশ ইউনিট ঢোকে এবং মুহূর্তেই এলফিকে চারদিক থেকে ঘিরে ফেলে। একজন এগিয়ে আসে এবং বলে, ওই আমেরিকানের থেকে তুমি নিরাপদ, চলো, আমি তোমাকে রক্ষা করতে এসেছি। এলফি মুখ ফিরিয়ে চুপ থাকে, কারণ তার সান্ত্বনা এখন যশের কাছেই আছে। যশকে সে বিশ্বাস করতে শুরু করেছে, কারণ যশ তাকে নিজের ছেলের মতোই বাঁচিয়েছে সবার থেকে। পুলিশ স্ট্যানগান তোলে এবং বেহুশ করতে চায় তাকে, কিন্তু এলফি একটুও নড়ে না এবং কোনো শব্দও করে না, কারণ সে জানে যশ এখানে আসবে। ঠিক ওই মুহূর্তে যশ ঝড়ের মতো ঢুকে পড়ে এবং সেকেন্ডের মধ্যে পুরো ইউনিটকে গুলিতে ঝাঁঝরা করে স্ক্যাপে
পরিণত করে। কিন্তু আরেকটা ইউনিট দ্রুত এদিকে ধেয়ে আসে, তাই যশ এক মুহূর্ত নষ্ট না করে এলফিকে কাঁধে তোলে এবং দৌড়ে সেখান থেকে সরে যায়। দরজার ধারে ড্রু মাটিতে বসে এবং মির ভাঙা অংশ জড়ো করতে করতে কাঁদতে শুরু করে, কারণ মেশিন হলেও ড্রুর কাছে মি হলো তার জীবন। যশ এক দৃষ্টি থামে এবং চোখে অপরাধবোধ ভাসায়। কিছু পরে দ্বিতীয় ইউনিট ঘরে ঢোকে এবং পোড়া ধ্বংসবশেষের মাঝে মির নিথর অংশ খুঁজে পায়। তারা বোঝার আগেই পাশে থাকা দুই এআই অফিসার হঠাৎ গুলি চালায় এবং সবাই মাটিতে পড়ে যায়। মুখোশ খসে পড়ে এবং দেখা যায় ওরা আসলে এআই না, ভেষ বদলে থাকা কর্নেল হাওয়েল আর তার অনুগত ম্যাকব্রাইট। তাদের চোখেও খটকা থাকে, কারণ যশ এলফি হাতছাড়া হয়ে গিয়েছে, তাদেরকে ধরতেই হবে। হাওয়েল ম্যাকব্রাইট তাদের হাতছাড়া হওয়াটাকে তারা মানতে পারেনি, কিন্তু তাদের হাতে মির বডির অংশ আছে এবং ভেতরে মেমোরির কোর এখনো আস্ত আছে, যেটার মধ্যে অনেক ডেটা আছে। তারা ওই কোর থেকে ট্রেসের রাস্তা বার করে এবং তারা আরো বিস্তারিত জানতে শুরু করে। ওদিকে যশ, ড্রু, এলফি চুপচাপ শহর ছাড়ে, কারণ মায়ার সূত্র তাদের হাতে থাকে। বিয়ের সময় যশ যেই রিং মায়ার হাতে পরিয়েছিল, সেই রিংটা ড্রু তাকে দিয়েছিল, যার মধ্যে গোপন একটা ট্র্যাকার ছিল। তাই সিগন্যাল ধরা পড়ে এবং সেই পথ অনুযায়ী তারা যায়, কিন্তু ট্র্যাকার সরাসরি যশের সেই পুরনো সেই আইল্যান্ডের ঘরে নিয়ে আসে, যেখানে মায়া যশের সত্য জেনে দূরে চলে গিয়েছিল। বাড়িটা এখনো সেই নোমেডের বিস্ফোরণে চূর্ণ হয়ে পড়ে আছে, দেওয়াল ভাঙা আছে এবং স্মৃতি ছাই হয়ে আছে। সেখানে মায়া নেই, কেবল মেঝেতে পড়ে আছে সেই ওয়েডিং রিং। এই দৃশ্যে যশের চোখের আলো ছায়া নিভে যায় এবং শেষ আশাও ঝলসে যায়। ঠিক তখন এলফি থেমে ড্রুর দিকে তাকায় এবং বলে, আমার সাথীরা আসছে, তারা আমাকে নিতে চায়। সে দৌড়ে যশের কাছে আসে এবং চোখে উদ্বেগ নিয়ে আঁকড়ে ধরে, যেন সেই এখন তার বাবা। ড্রু আকাশে ড্রোন দেখে এবং যশকে সতর্ক করতে দৌড়ে আসে, কিন্তু হঠাৎ আন্ধাধুন ফায়ার নামে এবং এক গুলি ড্রুর বুকে লাগে। যশ ছুটে এসে ড্রুকে ধরে ফেলে এবং তার কাপা নিঃশ্বাস থামাতে চায়। শেষ মুহূর্তে ড্রু কানে ফিসফিস করে বলে, প্ল্যানার মায়ার বাবা না, মায়া নিজেই ছিল। আমি তোকে কষ্ট দিতে চাইনি, তাই এতদিন এটা লুকিয়ে রেখেছি। তারপর তার শ্বাস থেমে যায় এবং সে নিস্তব্ধ হয়ে মারা যায়। যশ স্তব্ধ দাঁড়িয়ে থাকে, কিন্তু শোক করার সময় তার আসে না। হঠাৎ সে এমন কিছু জানতে পেরেছে যেটা তার সবকিছু বদলে দিয়েছে। যার সাথে সে এত সময় কাটিয়েছে, যাকে সে নিজের স্ত্রীর জায়গা দিয়েছে, সেই নাকি দুনিয়ার জন্য বিপদ ছিল। কিন্তু তবুও সে এত কিছু ভাবে না। যশ এলফিকে তুলে দৌড়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সামনে আরেক দল এআই ঘিরে ধরে এবং বোঝা যায় এরা পুলিশ না, এরা রেভেল এআই, যাদের সঙ্গে আন্ডার কভার সময় সে মিশেছিল। ভিড় ভাগ করে লিডার হারুন তাদের দিকে এগিয়ে আসে এবং এলফিকে কোলে নেওয়া যশের চোখে চোখ রাখে। হারুন বলে, হারুনকে চিনতে পেরেছেন? সেই 5 বছর আগের হারুন, যে নাকি তাদেরকে সিকিউরিটি দিত। সে তাকে জিজ্ঞাসা করে, আবারও বিশ্বাসঘাতকতা? যশ তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এক সময় এআই তাকে ঘুষি মারে এবং তার চোখে অন্ধকার নেমে আসে। রেবেলরা সবাইকে জাহাজে তোলে এবং গোপন ঘাটির দিকে রওনা দেয়। একসময় যশ তার চেতনা ফিরে পায় এবং সামনে হারুনকে দাঁড়িয়ে থাকতে দেখে। হারুন ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে, এই বাচ্চার থেকে তোমার কি চাই? যশ ক্লান্ত স্বরে বলে, সে আমাকে মায়ার কাছে নিয়ে যাবে, আমি শুধু এতটুকুই চাই। হারুন হালকা হাসে এবং বলে, মায়ার বাবার মৃত্যু হওয়ার পর মায়াই আমাদের পরের প্ল্যানার হয়। এলফিকে সেই বানিয়েছে এবং ওর ক্ষমতা সত্যি অদ্ভুত, তাই তো সম্ভবত ওরা তোমাকে মারতে পাঠিয়েছে তাকে। ঠিক তখন ঘরের সাইরেন বাজে এবং করিডোরে দৌড়ানোর শব্দ ওঠে। হারুন ফিরে এসে কণ্ঠ আবারও স্পষ্ট করে এবং বলে, এই বাচ্চা অস্ত্র না, ওর ক্ষমতা যে কোনো অস্ত্র নিষ্ক্রিয় করে। আমরা ওকে দিয়ে মানুষকে মুছে দিতে চাই না, আমরা নিজেদের বাঁচাতে চাই। তারপর হারুন আরো গভীরে কথা নেয় এবং বলে, 15 বছর আগে লস অ্যাঞ্জেলেসে যে নিউক্লিয়ার হামলা হয়েছিল, তার পেছনে এআই ছিল না। স্পেসে থাকা নিউক্লিয়ার বোমা মানুষের কোডের গন্ডগোলের কারণে পৃথিবীতে পড়ে, এটা মানুষের দোষ আমাদের ঘাড়ে চাপানো হয়। আমরা মানুষকে আক্রমণ করিনি, আমরা শান্তি চাই এবং সহাবস্থান চাই। এই যুদ্ধ থেমে গেলেই সেটা আমাদের জয়। কথা কান পেরিয়ে যায়, কিন্তু যশের মাথায় ঘুরে শুধু মায়ার কথা। হারুন যশের দিকে তাকিয়ে বলে, তুমি এখনো হুমকি, এবং ম্যাগাজিন ঢোকায় তার বন্দুকে। ঠিক তখন বাইরে থেকে চিৎকার আসে, তাই হারুন দৌড়ে ওঠে। আকাশের নোম্যাড আরেকটা গ্রামে মিসাইল ছোড়ে এবং পুরো গ্রাম ছাই হয়ে যায়। হারুনের চোখে হতাশার ধোয়া ভাসে। সবাই ওদিকে তাকিয়ে থাকলে এদিকে এলফি চুপচাপ সিঁড়ি ধরে নিচে নামে এবং যশের সেলের সামনে এসে দাঁড়ায়। সে নরম গলায় একটাই প্রশ্ন করে, তুমি কি মাকে মারতে চাও? আসলে এলফি মায়াকেই তার মা বলছে। যশ চোখ তুলে বলে, না, আমি মায়াকে ভালোবাসি, আমাকে ওর কাছে নিয়ে চলো প্লিজ। এলফি তালায় শক্তি দেয় এবং গ্রিল সরায়, তাই যশ বেরিয়ে আসে। ওদিকে হারুন হঠাৎ টের পায় এলফি নেই। সন্দেহ জাগে এবং সেই সেলের দিকে দৌড়ে যায়, কিন্তু দরজার সামনে শূন্যতা দেখা যায়। যশ পালিয়ে গিয়েছে। এই ভেবে হারুন তাকে ছেড়ে টিম তোলে এবং বেসের পথে যায়, কিন্তু যশ পালায়নি। সে জাহাজের তলায় ঝুলে আছে এবং এলফি তাকে মুক্ত করেছিল।
এসেছিল। যশ জানে হারুন শেষমেশ মায়ার কাছেই যাবে, তাই সে অদৃশ্য যাত্রী হয়ে পিছু নেয়। কয়েক ঘন্টা পরে এআই ক্যাফেলা মেইন বেসে পৌঁছে এবং সেখানে শত শত এআই শান্তিতে থাকে। আজ সেই নীরবতা ভয় বয়ে আনে, কারণ নোম্যাড সোজা এই দিকেই এগোচ্ছে। এক ভয়ে কাপা এআই জিজ্ঞাসা করে, এলফির শক্তি ব্যবহার করছো না কেন? সে তো নোম্যাডকে ঘুরিয়ে দিতে পারবে। হারুন দীর্ঘশ্বাস নেয় এবং বলে, এখনো সময় হয়নি, ও এখনো ছোট, তার ক্ষমতার প্রকাশ এখনো হয়নি। পৃথিবী থেকে সেই কক্ষপথের নোম্যাড নিয়ন্ত্রণ করা ওর পক্ষে সম্ভব না। যদি কোনোভাবে ওকে ওপরে নোম্যাড পর্যন্ত তুলে ধরি তাহলে হয়তো বা ডিস্ট্রয় করতে পারবে। সঙ্গে সঙ্গে আরেক এআই বলে, তাতে তো এলফি বাঁচবে না। তাই চারিদিকে নীরবতা নেমে আসে। হারুন চোখ নামায় এবং ধীরে বলে, এই ওর নিয়তি, ওকে বানানোই হয়েছে তাকে ধ্বংস করার জন্য। তাই শিবিরের বাতাস আরো ভারী হয়ে যায়। যশ ছায়ায় দাঁড়িয়ে সব শোনে এবং তার বুকের ভেতর শক্ত ঢেউ ওঠে, কারণ সে বুঝে গিয়েছে এলফিকে বাঁচাতে হলে এখনই পথ বদলাতে হবে। রাত নামলে যশ চুপি চুপি এআই ক্যাম্পে ঢোকে, আর তখন সবাই চার্জ মোডে স্লিপিং মোডে ছিল। সে দেখে এলফি হারুনের কোলেই ঘুমিয়ে আছে। তাই যশ বুঝে শুনে হারুনের মাথার ছোট একটা বাটনে চাপ দেয় এবং তাকে স্ট্যান্ড বাই মোডে পাঠিয়ে দেয়। সময় নষ্ট না করে সে এলফিকে তুলে নেয় এবং মায়ার খোঁজে পথে নামে, কারণ তার মনে এখনো একটাই লক্ষ্য। ঠিক তখন পাহারায় থাকা একটা এআই দূরে আমেরিকান ফোর্সকে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে সাইরেন বাজায়। অ্যালার্ম চারিদিকে ছড়িয়ে পড়ে, আর সেখানে কেউ একজন হারুনকে জাগিয়ে তোলে। তাই হারুন কয়েকজনকে এলফির খোঁজে পাঠায় এবং নিজে প্রতিরক্ষার লাইনে দাঁড়িয়ে যায়। দিক দিগন্ত ধোয়ার গোলায় ঢেকে যায় এবং কিচ্ছু পরিষ্কার দেখা যায় না। ঘন জঙ্গল চিরে ইউএস আর্মির দুইটা বিশাল মেশিন বেরিয়ে আসে এবং গোলা রকেটে এআইদের কেটে ফেলা হয়, ঘরবাড়ি চূর্ণ করা হয়। এই ধ্বংস সামনে দেখেই পালাবার পথে থাকা এলফির বুক কেঁপে ওঠে এবং সে দৌড়ে ফিরে সঙ্গীতের দিকে যায়, কারণ সে জানে এই মুহূর্তে সাহায্য করা দরকার। মেশিন দুটো অবিরাম আঘাত নামায় এবং ককপিটে হাওয়েল বসে ইউনিট কমান্ড করে। এআইরা হাল ছাড়ে না এবং এক মোটা বোমায় একটা মেশিন ঠান্ডা করে দেয়। তাই যুদ্ধক্ষেত্রে সাময়িক ফাঁক আসে, হাওয়েল প্রস্তুত থাকে এবং সঙ্গে সঙ্গে এক্সপ্লোসিভ রোবট ছাড়ে। ওরা দৌড়ে গিয়ে ভিড়ের ভেতরে ঢোকে এবং সেই জায়গাতেই ফেটে যায়। তাই হারুনের দল গুলিতে তাদের থামাতে পারে না। আরেকটা রোবট তেড়ে আসে এবং ফাটলে সব শেষ হয়ে যায়। এই সময়ে এলফির সামনে গিয়ে দাঁড়ায়, চোখ বন্ধ করে শক্তি কনসেন্ট্রেট করে এবং রোবট একদম থেমে যায়। এটা দেখে হাওয়েল ক্ষেপে ওঠে এবং রেডিওতে আদেশ দেয়, ম্যাকব্রাইট এলফিকে শেষ করো। ধোয়ার দেওয়ালে কেউ কাউকে ঠিক দেখতে পায় না, তাই বিপদ আরো বাড়ে। যশ পানিপথ ধরে এলফির দিকে আসে, কিন্তু তার আগেই ম্যাকব্রাইট হঠাৎ সামনে উঠে আসে এবং বিনা দ্বিধায় ট্রিগার টানে। তাই গুলিতে এলফি কেঁপে ওঠে, যশের রক্ত টকবক করে। সে ঝাঁপিয়ে পড়ে ম্যাকব্রাইটকে সেখানেই নামিয়ে দেয় এবং মাটিতে ফেলে রাখে। এই দৃশ্য দেখে হারুনের সন্দেহ কাটে এবং সে বলে, সে আমাদের সঙ্গেই আছে। তাই রেবেলরা আর যশকে বাধা দেয় না। যশ এলফিকে কোলে তুলে নেয় এবং বাবার মতো জাগাতে চায় তাকে, কিন্তু এলফি নড়ে না, তার গুলি লেগেছে। তাই বাতাস আরো ভারী হয়ে ওঠে। হারুন বলে, দ্রুত প্ল্যানারের কাছে নিয়ে চলো, কারণ এখন বাঁচানোর একটাই রাস্তা আছে। ওদিকে আরেক বিশাল মেশিন এআইদের উপর আঘাত বর্ষায়। তবু এই মুহূর্তে সব থেকে জরুরি থাকে এলফির জীবন। যুদ্ধের মাঝখানে হারুন, যশ এলফিকে বুকে চেপে জাহাজে ওঠে এবং লক্ষ্যের দিকে ছুটে যায়। ওরা সরে যেতেই হাওয়েল রেডিওতে গর্জে ওঠে এবং পিছু ছাড়ে না। সে ধ্বংসস্তূপের ভেতর থেকে হারুনের এক আহত সঙ্গী এআই কে ধরে। ওই এআই এর চোখ নষ্ট হয়ে গিয়েছে, তাই সে দেখতে পায় না সামনে কে দাঁড়িয়ে আছে। সে মনে করে হয়তোবা এরা নিজেদেরই লোক। তাই এই দুর্বলতা কাজে লাগিয়ে হাওয়েল নিজেকে এলফির রক্ষক বলে ভান করে এবং জিজ্ঞাসা করে যশ আর হারুন এলফিকে কোথায় নিয়ে যাচ্ছে। না দেখার কারণে এআইটা তাকে সাথী মনে করে বলে দেয় টার্ন টেম্পল। প্ল্যানারের কাছে যাচ্ছে তারা। শোনা মাত্র হাওয়েল গুলি চালায় এবং এআইটাকে মেরে ফেলে। তারপর সে যশের পিছু নেয়। ওদিকে হারুন এখন যশকে সঙ্গী মেনে নিয়েছে, আর যশ এলফিকে বুকে জড়িয়ে ধরে, ঠিক মেয়ের মতো আঁকড়ে থাকে। তাদের এই টান দেখে হারুন নরম গলায় সত্যটা খোলে। এলফির টান এমনি এমনি আসছে না। মায়া তাকে আর্টিফিশিয়াল এমব্রিও থেকে তৈরি করেছে এবং নিজের গর্ভ স্ক্যান করে, মানে এলফি তোমাদের অনাগত সন্তানের একটা কপি। এই কথা শুনে যশের চোখ ভিজে ওঠে, কারণ সে বুঝে রক্তের টান কেন এত গভীর লাগে। হারুন আরো বলে, মায়া এলফিকে এমনই ভাবে ডিজাইন করেছে যে সে মানুষকে অপছন্দ করে, কিন্তু তোমার জন্য ওর ভেতরে তোমার মতোই ভালোবাসা ভরে দিয়েছে। নোমেড হানা দেওয়ার 2 সপ্তাহ আগেই মায়া তার সব থেকে গোপন সৃষ্টি এলফিকে তৈরি করেছিল। এতে যশ স্পষ্টভাবে বুঝে যায় মায়ার লক্ষ্য মানুষকে মুছে দেওয়া নয়, মায়ার লক্ষ্য ছিল যুদ্ধ থামানো। সে বোঝাতে চেয়েছিল এই প্রযুক্তি মানুষের জন্য অভিশাপ নয়, বরং আশীর্বাদ। ওরা টার্ন টেম্পলে পৌঁছে যায় এবং দেখে এটা একটা এআই সন্ন্যাসীদের শান্ত গ্রাম। যশ এলফিকে এক সন্ন্যাসীর হাতে তুলে দেয় এবং সে এলফিকে চিকিৎসার জন্য ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর যশ মায়ার খোঁজে মন্দিরের গভীরে নামে এবং হোঁচট খেয়ে থেমে যায়, কারণ সামনে মায়া লাইফ সাপোর্টে ছুঁয়ে আছে। যশ পাশে থাকা পুরোহিতকে জিজ্ঞাসা করে, মায়ার কি হয়েছে? পুরোহিত ধীরে ধীরে বলে, 5 বছর আগে তোমার সাথে থাকা অবস্থায় সে ওই হামলায় কোমায় চলে যায় এবং অনাগত সন্তানকেও সে হারায়। হারুন তাকে এখানে আনে। আমরা সকল চেষ্টা করি, কিন্তু কোনো কিছু উদ্ধার হয় না।
হয় না, তবে সেই ঘটনার আগেই সে এই অবিশ্বাস্য প্রযুক্তিটা তৈরি করেছিল যেটা তোমার সন্তানের রূপে তুমি দেখতে পাচ্ছ। এখন মায়ার জন্য মৃত্যুটাই হতে পারে এক মুক্তির রাস্তা। সে যদি পুনর্জন্মে ফিরে আসে তাহলে আমরা আবারও এক লিডার পাবো। যশের চোখ ভিজে যায় এবং সে কঠিন গলায় বলে, তবে এতদিনে মুক্তি দাওনি কেন? তাকে কেন এখনো এত কষ্ট করে জীবিত রেখেছ? পুরোহিত নিচু স্বরে জানায়, মায়া আমাদের প্ল্যানার, যে আমাদেরকে বানিয়েছে, আমরা কিভাবে তাকে মেরে ফেলবো। যশ কাঁদতে কাঁদতে এগিয়ে যায় এবং দেখে এলফি মায়াকে জড়িয়ে ধরে শান্ত হয়ে শুয়ে আছে। এলফি এখন স্থির আর সুস্থ হয়। যশ আলতো করে এলফিকে কোলে তোলে, তারপর হৃদয়ে পাথর বেঁধে মায়ার লাইফ সাপোর্ট বন্ধ করে দেয় এবং ফিসফিসিয়ে বলে, মুক্ত হও, শান্তিতে ঘুমাও। ঠিক তখনই হাওয়েল ইউএস আর্মি নিয়ে টেম্পলে চড়াও দেয় এবং তার সৈন্যরা নিষ্ঠুরভাবে এআই সন্ন্যাসীদের মারতে শুরু করে। বিপদ টের পেয়ে যশ এলফিকে নিয়ে সরে যেতে থাকে, কিন্তু সামনে হাওয়েল এসে বন্দুক তোলে এবং ঠান্ডা গলায় বলে, এলফি আর প্ল্যানারকে এখানে রাখো, তুমি চলে যাও। যশের ভেজা চোখে সে বলে, প্ল্যানার আর বেঁচে নেই। তাই পরিবেশটা যেন আরো নিস্তব্ধ হয়ে যায়। ঠিক তখন হারুন আসে এবং হাওয়েলের দিকে গান তোলে, কিন্তু হাওয়েলের দল পেছন থেকে হারুনকে ঘিরে ধরে। হাওয়েল পেছন ঘুরতেই হারুন ট্রিগার টানে এবং টাইম বোম শুট করে দেয়। হাওয়েলের পিঠে সেটা গেঁথে যায়। সে নিজেও গুলিতে ঝাঁঝরা হয়ে যায়, তবু চোখ তার কঠিন থাকে। হাওয়েল আতঙ্কে ছটফট করে, কারণ বোমা টিক টিক শব্দ করে সময় গুনতে থাকে। এলফি মনোযোগ কনসেন্ট্রেট করে এবং দূর নিয়ন্ত্রণে বোমাটাকে থামিয়ে দেয়। কিন্তু হাওয়েলের সঙ্গীরা যখন এলফিকে হুমকি দিয়ে তার দিকে ঝাঁপিয়ে আসে, যশ এলফিকে টেনে সরিয়ে দেয়। তাই তার মনোযোগ ভেঙে যায় এবং বোমার কন্ট্রোল ছুটে যায়। পরের মুহূর্তেই ভয়ানক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে হাওয়েল আর তার দল ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। হারুন কষ্টে উঠে দাঁড়ায় এবং বলে, দৌড়াও, নোমাডকে ভেঙে দাও। যশ এলফিকে বুকে জড়িয়ে দৌড়ায়, কিন্তু আমেরিকান সৈন্যরা তাকে ধরে ফেলে এবং বন্দি করে নিয়ে যায়। ওদের নিয়ে যেতে আকাশের নোমাড মিসাইল ছুড়ে টেম্পল গ্রাম মুছে দেয় এবং চারিদিক ধোঁয়ায় ছাই হয়ে যায়। কিছু সময় পর যশ আর এলফি আমেরিকার ক্যাম্পে পৌঁছে এবং সৈন্যরা এলফিকে ধ্বংস করতে পারে না, কারণ যে মেশিন দিয়ে এলফিকে নষ্ট করা হবে সেই মেশিন সম্পূর্ণই এলফি নিজের কন্ট্রোলে নিয়ে ফেলে আর তাকে ধ্বংস করা পসিবল হয় না। ধীরে ধীরে যেন তার শক্তি আরো বাড়ছে। জেনারেল অ্যান্ড্রুজ যশের হাতে বন্দুক ধরায় এবং বলে, তুমি ওকে মারতে পারবে, নইলে কিন্তু আমরা যে করেই হোক তাকে কষ্ট দিয়ে মারবো। পথ খোলা থাকে না, তাই যশ এলফির কাছে এগোয়, কিন্তু এবার আরো কৌশল নেয়। সে এলফিকে স্ট্যান্ড বাই মোডে পাঠিয়ে দেয় যেন সে ঘুমিয়ে যায়, আর জেনারেল ভুল বুঝে এবং ডিসপোজ করার গাড়িতে এলফির দেহ তোলে। যশের অনুরোধে তাকে একই ভ্যানে বসায়, আর জেনারেল ভাবেও না এটা ফাঁদ হয়ে দাঁড়ায়। রাস্তায় যশ এলফিকে জাগায় এবং এলভি পুরো ভ্যান নিয়ন্ত্রণ নিয়ে গাড়ি ঘুরিয়ে দেয়। দুজন নেমে পালায়। ওরা সোজা এয়ারপোর্টে যায় এবং একটা বিশেষ ফ্লাইট বুক করে। আসলে পৃথিবীর ওই সময়টাতে মানুষ পৃথিবী থেকে চাঁদেও ঘোরাফেরা করতো, কারণ চাঁদে মানব বসতি আছে, আর তাদের এই ফ্লাইট সোজা চাঁদের দিকেই যাবে। ফ্লাইট উঠতেই অ্যান্ড্রোস ফিরে আসার আদেশ দেয়, কিন্তু এলফি পুরো প্লেনের কন্ট্রোল নিয়ে নেয়, ককপিট তালাবদ্ধ করে এবং কোর্স বদলায়। লক্ষ্য একটাই, সেটা হলো নোম্যাড। সেই স্পেসশিপটাকে কাজে লাগিয়ে ওরা নোম্যাডের দিকে এগোতে থাকে। ওরা নোম্যাডে ল্যান্ড করে এবং আগেই অন্য যাত্রীদের আরেক শিপে বসিয়ে পৃথিবীর পথে নিরাপদে পাঠায়। তারপর নোম্যাডের সৈন্যদের নামায় এবং এলফি নেটওয়ার্ক করে ঢুকে সব সিস্টেম শাটডাউন করে দেয়। শেষে সে নোম্যাডের ভেতরে থাকা সকল অস্ত্রগুলোকে অ্যাক্টিভেট করে দেয় পৃথিবীতে আসার আগেই, অর্থাৎ নোম্যাড এবার নিজের অস্ত্রতেই বিস্ফোরণ হয়। এই লড়াইয়ে যশ মারাত্মক আঘাত পায়, তবু শেষ শক্তি জড়ো করে এলফিকে এসকেপ প্যাডে বসায় এবং পৃথিবীর দিকে পাঠিয়ে দেয়। সে বাবার মতো এলফিকে বাঁচিয়ে দেয় আর কপালে হালকা ছোঁয়া দিয়ে তাকে বিদায় জানায়। পট ছুটে যায়, নীল গ্রহ তাকে ডাকতে থাকে। নোম্যাডের আগুনে যশ হারিয়ে যায় এবং শূন্যে নিস্তব্ধতা নেমে আসে। যশ এখন আর নেই। পৃথিবীতে এলফি নিরাপদে নামে এবং মানুষ সত্য মানে। এর বিস্ফোরণে নোম্যাড একদম ধ্বংস হয়ে যায়। দুপক্ষ রাস্তায় নামে প্রতিবাদ ওঠে আর ইউএস মিলিটারি যুদ্ধ থামিয়ে দেয়। ধীরে ধীরে দুনিয়ায় শান্তি ফিরে আসে এবং এআই আর মানুষ পাশাপাশি হাঁটা শুরু করে। সাথে মানুষের সাথে রোবটের গল্প এখানেই শেষ হয়। এই যুদ্ধ মূলত এখানেই শেষ হলেও সত্যি বলতে আমরা কিন্তু সেই রাস্তায় এগোতে শুরু করেছি। চ্যাটজিপিটির 5 অথবা অন্যান্য যে কোনো এআই মডেল যেগুলো বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি, এগুলো বর্তমানে শুরু হলেও ভবিষ্যতে কোন পর্যায়ে যাবে আমরা কিছু বলতে পারি না। তবে এটা নিশ্চিত, এআই শুধুমাত্র চ্যাটবটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সে তার শরীর পাবে, সে পৃথিবীতেই বসবাস করতে শুরু করবে, আর এই জ্ঞান তার বাড়তে বাড়তে না জানি ভবিষ্যতে কি হবে, সেটা না হয় ভবিষ্যতেই জানা যাবে। কিন্তু এই সিনেমার মাধ্যমে আমরা অন্তত কিছুটা ধারণা করতে পারলাম যে ভবিষ্যতে এআই আমাদের জন্য আশীর্বাদ হবে নাকি অভিশাপ হবে। সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন। তবে আজকের গল্প এখানেই শেষ। সিনেমাটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর এই যে স্ক্রিনে আরো একটা ভিডিও ভেসে উঠেছে, এটাও একটা এলিয়েন টাইপ গল্প, এটা ক্লিক করে দেখা শুরু করতে পারেন। আর এই চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে সাহায্য করুন। ধন্যবাদ।